মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, অষ্টম অধ্যায়, ব্যবসায়ের আইনগত দিক। আজকের এই লেকচারটি উপস্থাপন করা হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায়ী শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য। আজকের লেকচার উপস্থাপনায় আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ। আমাদের লেকচারের শিক্ষণফল হলো ব্যবসায়ের আইনগত দিক সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা জানতে পারবে, প্রতিষ্ঠানের ধরন ও প্রাসঙ্গিক আইন সম্পর্কে জানতে পারবে, প্যাটেন্টের ধারণা বর্ণনা করতে পারবে, প্যাটেন্ট করলে কি কি সুবিধা পাওয়া যায় তা বলতে পারবে এবং প্যাটেন্টের নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বলতে পারবে। তাহলে আমরা শুরুতেই আসি ব্যবসায়ের আইনগত দিক। যে কোনো দেশে ব্যবসা পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট দেশের আইন-কানুন সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রত্যেকটি দেশই ব্যবসা প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে থাকে। বাংলাদেশেও আইনগত কাঠামোর মধ্যে ব্যবসা পরিচালনা করতে হয়। শুধুমাত্র ব্যবসায়ের উদ্দেশ্য মুনাফা অর্জনই নয়, মুনাফা অর্জনের পাশাপাশি বিভিন্ন সামাজিক দায়িত্ব, সরকারের প্রতি দায়িত্ব, কর্মকর্তা কর্মচারীদের প্রতি দায়িত্ব, সামাজিক দায়িত্ব, বিভিন্ন ধরনের দায়িত্ব পালন করতে হয়। ব্যবসা পরিচালনা করতে গিয়ে সংশ্লিষ্ট সকল পক্ষের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করতে হয়। এই সকল আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে এবং সেগুলো যথাযথভাবে অনুসরণ না করলে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের পক্ষে সামাজিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয় না। ব্যবসা প্রতিষ্ঠানের আকার এবং প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন ধরনের আইন মেনে চলতে হয়। কাজেই একটি দেশে ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে এবং আইনগতভাবে বৈধভাবে পরিচালনা করার জন্য একজন ব্যবসায়ীকে ওই দেশের আইন-কানুন সম্পর্কে এবং সে যে বিষয়ে ব্যবসা করবে বা ব্যবসা করছে সে বিষয়ের উপর সুস্পষ্ট আইন সংক্রান্ত ধারণা থাকা প্রয়োজন। এখন আমরা দেখব বাংলাদেশে ব্যবসার জন্য যে সকল প্রচলিত আইনগুলো রয়েছে সে আইনগুলো কি কি। তোমরা জানো যে বাংলাদেশের আইন প্রণয়ন কে করে থাকে? বাংলাদেশে আইন প্রণয়ন করে এই যে দেখো জাতীয় সংসদ এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর জন্য বিভিন্ন ধরনের নিয়মকানুন প্রণয়ন করে থাকে বাংলাদেশ ব্যাংক এবং আমাদের জাতীয় রাজস্ব বোর্ড। তো বাংলাদেশে প্রচলিত ব্যবসা বাণিজ্যের জন্য যে সকল আইনগুলো প্রচলিত রয়েছে সে আইনগুলো এখানে উল্লেখ করা হলো। দেখো, সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ট্রেড লাইসেন্স সংক্রান্ত বিধান এবং আয়কর আইন 1984 প্রযোজ্য। সবার জন্যই, সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেই এই আইনটি সম্পর্কে জানতে হবে। অংশীদারি ব্যবসার জন্য অংশীদারি আইন 1932 সম্পর্কে ধারণা থাকতে হবে। যৌথ মূলধনী ব্যবসায়ের জন্য কোম্পানি আইন 1994 সম্পর্কে ধারণা থাকতে হবে। পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে তাদের জন্য প্যাটেন্ট এবং ট্রেডমার্ক আইন 1911 এটা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। খাদ্যদ্রব্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান খাদ্যদ্রব্য উৎপাদন করে তাদের জন্য বাংলাদেশ বিশুদ্ধ খাদ্য সামগ্রী অধ্যাদেশ 1969 সংক্রান্ত ধারণা থাকতে হবে। ঔষধ উৎপাদনকারী এবং বিক্রয়কারী প্রতিষ্ঠান, তাদের জন্য ঔষধ নীতি 1940 সম্পর্কে ধারণা থাকতে হবে। পণ্যদ্রব্য ওজনে বিক্রয় হয় এমন যে কোনো প্রতিষ্ঠানের জন্য ওজন এবং পরিমাপের মান সম্পর্কিত আইন 1982 সম্পর্কে ধারণা থাকতে হবে। আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান আমদানি রপ্তানি ব্যবসায় নিয়োজিত তাদেরকে আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ আইন 1950, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002 সম্পর্কে ধারণা থাকতে হবে। ব্যাংক ব্যবসায় নিয়োজিত প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান ব্যাংক ব্যবসায় নিয়োজিত তাদেরকে ব্যাংক কোম্পানি আইন 1991 এবং হস্তান্তরযোগ্য দলিল আইন 1881 সম্পর্কে ধারণা থাকতে হবে। কারখানা আছে এমন প্রতিষ্ঠানের জন্য কারখানা আইন 1965 সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। পরিবহন ব্যবসায়ী যারা নিয়োজিত সে সকল প্রতিষ্ঠানের জন্য 1865 সালের বাহক আইন, 1890 সালের বাহক আইন রেলপথের জন্য, 1934 সালের বাহক আইন আকাশপথের জন্য এবং 1925 সালের পণ্য বহন আইন নৌপথের জন্য জানতে হবে। তো এই যে আইনগুলো আছে, বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্যবসায় নিয়োজিত যে সকল ব্যক্তিবর্গ আছে যারা
সরকারি কর্মকর্তা আছেন, এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে ডিল করে এমন কর্মকর্তা কর্মচারী প্লাস ব্যবসায়ী প্রতিষ্ঠান সকলের জন্যই এই আইনগুলো সম্পর্কে প্রাসঙ্গিক ধারণা থাকা একান্ত প্রয়োজন। এখন আমরা দেখব প্যাটেন্ট। প্যাটেন্টের ধারণা। ব্যবসা বাণিজ্যে একটি বহুল প্রচলিত ধারণা হলো প্যাটেন্ট, একটি বহুল প্রচলিত বিষয়। প্যাটেন্ট সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হতে পারে। বাংলাদেশে বলবৎযোগ্য 1911 সালের প্যাটেন্ট অ্যাক্ট। বাংলাদেশে প্যাটেন্ট অ্যাক্ট 1911 সালের। কোনো ব্যক্তি যদি কোনো নতুন পণ্য উদ্ভাবন করেন বা প্রচলিত কোনো বস্তু বা পণ্যের উন্নয়ন সাধন করেন অথবা আবিষ্কারের কোনো নতুন কৌশল উদ্ভাবন করেন, তবে তাকে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত যেসব উদ্ভাবনী সত্ত্ব ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করা হয় তাকেই বলা হয় প্যাটেন্ট। অর্থাৎ কোনো ব্যক্তি এখানে তিনটি বিষয়, একটি হলো যদি কোনো নতুন পণ্য উদ্ভাবন করেন অথবা প্রচলিত কোনো বস্তুর উন্নয়ন সাধন করে অথবা আবিষ্কারের কোনো নতুন কৌশল উদ্ভাবন করে, তবে তাকে সরকার একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই কৌশলটি বা এই পণ্যটি উৎপাদনের বা ব্যবহারের একচ্ছত্র অধিকার প্রদান করে। এই অধিকারকে বলা হয় প্যাটেন্ট। অর্থাৎ প্যাটেন্ট হলো এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা মেধা সম্পদ। প্যাটেন্ট বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা মেধা সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসেবে পরিচিত। সাধারণত সত্য ব্যবহারের এই ধরনের অধিকার খাদ্য ও সাধারণ পণ্যের ক্ষেত্রে 14 বছর এবং ঔষধের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত মেয়াদ হয়ে থাকে। অর্থাৎ কত বছর পর্যন্ত সে এই একচেটিয়া অধিকারটা ভোগ করবে সেটা এখানে বলা হয়েছে, যে সেটা যদি খাদ্য সংক্রান্ত বা সাধারণ পণ্য হয় তাহলে তার জন্য 14 বছর প্যাটেন্ট থাকবে, আর যদি ঔষধ হয় সেই ক্ষেত্রে 7 বছর পর্যন্ত মেয়াদ প্রদান করা হয়। প্যাটেন্ট প্রাপ্ত কোনো ব্যক্তি তার সম্পত্তি নিজে সংশ্লিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে পারবেন বা বিক্রয় করতে পারবেন বা অন্য কোনো ব্যক্তিকেও তা ব্যবহার করার জন্য লাইসেন্স প্রদান করতে পারবেন। তাহলে বোঝা গেল যে প্যাটেন্ট কি। এখন আমরা দেখব প্যাটেন্টের সুবিধা। যদি একটি প্রতিষ্ঠান প্যাটেন্ট করে তাহলে সে কি কি ধরনের সুবিধা ভোগ করতে পারে। প্রথমেই আমরা আসি একচেটিয়া অধিকার। অর্থাৎ কোনো প্রতিষ্ঠান সে যখন কোনো পণ্যের প্যাটেন্ট করে তখন ওই পণ্যটি সে উৎপাদন এবং ব্যবহারের ক্ষেত্রে, উৎপাদন এবং বিক্রয়ের ক্ষেত্রে সে একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি মাইক্রোসফট কর্পোরেশনের কথা। যেমন মাইক্রোসফট কর্পোরেশন তাদের একটি অন্যতম বহুল প্রচলিত পণ্য হলো অফিস, মাইক্রোসফট অফিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটি শুধু মাইক্রোসফটই উৎপাদন করতে পারবে এবং বিক্রয় করতে পারবে। অন্য কোনো প্রতিষ্ঠান এই পণ্যটি বিক্রয় করতে পারবে না, উৎপাদনও করতে পারবে না। এটা ব্যবহার করার জন্য একচ্ছত্র অধিপত্র রয়েছে মাইক্রোসফট কর্পোরেশন। তারপর দীর্ঘস্থায়ী সুনাম। কোনো প্রতিষ্ঠান যখন পণ্য উৎপাদন করে তখন তার দীর্ঘ সুনামের সাথে সেই পণ্যটি ব্যবসায়ের অধিকার লাভ করে। যেমন বাংলাদেশের গার্মেন্টসের সুনাম সারা বিশ্বে আছে। যে বাংলাদেশ যে সকল গার্মেন্টস প্রতিষ্ঠান তাদের পণ্যের প্যাটেন্ট লাভ করেছে তারা দীর্ঘদিন ধরে সুনামের সাথে তাদের পণ্য বিক্রি করার অধিকার লাভ করে। ব্র্যান্ড ইমেজ। অর্থাৎ কোনো ব্যক্তি যখন প্যাটেন্ট লাভ করে তখন সে ওই প্যাটেন্টকৃত পণ্যের ব্র্যান্ড ইমেজ ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম সে গ্রহণ করতে পারে। এতে তার বাজারে সুনাম হয় এবং তার বিক্রয় বাড়ে এবং তার বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুবিধাও সে পেয়ে থাকে। তারপর বিক্রয় বৃদ্ধি। আমরা জানি যে ভালো ব্র্যান্ডের পণ্য বেশি বিক্রয় হয়। তো এই ব্র্যান্ড ইমেজ এবং সুনাম এই বিষয়গুলি থাকলে একটি পণ্যের বিক্রয়ও খুব দ্রুত হয়। যেমন মাইক্রোসফট কর্পোরেশন তাদের পণ্য সারা বিশ্বে তারা তাদের পণ্য বিক্রয় করার একচ্ছত্র অধিকার লাভ করছে এবং তারা যে কোনো দেশে বিশ্বের যে কোনো প্রান্তে তাদের পণ্য বিক্রয় করতে পারে, যার ফলে তাদের বিক্রয় অনেক বেশি। নকল প্রতিরোধ। প্যাটেন্ট থাকলে, কোনো পণ্যের প্যাটেন্ট থাকলে সেই পণ্য যে কেউ উৎপাদন করতে পারে না। যেমন মাইক্রোসফটের এই যে অফিস প্রোগ্রাম তাদের প্যাটেন্ট আছে, এই জন্য এই প্রোগ্রামটা অন্য কেউ উৎপাদন করতে পারবে না। যদি অন্য কেউ এই পণ্যটি উৎপাদন করে তাহলে তাদেরকে শাস্তি পেতে হয়। যেমন এই যে ইন্টারন্যাশনালি দেখো এখানে ইন্টারন্যাশনাল অ্যান্টি করাপশন ডে। অর্থাৎ কোনো প্যাটেন্টকৃত পণ্য যদি অন্য কেউ উৎপাদন করে তাহলে সেটি এক ধরনের দুর্নীতি হিসেবে পরিচিত হয়।
আর এগুলি প্রতিরোধ করার জন্য সরকার সবসময় সচেষ্ট থাকে। এবার আমরা দেখব প্যাটেন্টের নিবন্ধন, অর্থাৎ প্যাটেন্ট কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। বাংলাদেশে বলবৎযোগ্য 1911 সালের প্যাটেন্ট অ্যাক্ট দ্বারা এই অধিকার প্রদান করা হয় এবং প্যাটেন্ট নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে প্যাটেন্টের নিবন্ধন 1991 সালের প্যাটেন্ট অ্যাক্ট দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্যাটেন্ট প্রাপ্তি বা অধিকারের ক্ষেত্রে কোনো ব্যক্তি নিচের 3টি উপাদানের ভিত্তিতে আবেদন করতে পারবে, অর্থাৎ এই 3টি উপাদান যদি তার মধ্যে থাকে তাহলে সে প্যাটেন্টের জন্য আবেদন করতে পারবে। যেমন 1 নম্বর হলো নতুনত্ব, অর্থাৎ সে যদি কোনো নতুন পণ্য উদ্ভাবন করে, সে যদি কোনো নতুন সফটওয়্যার নিয়ে আসে বা সে যদি কোনো নতুন কৌশল উৎপাদন করে তাহলে তার জন্য সে প্যাটেন্ট করতে পারে। তারপরে ইনোভেটিভনেস, সে যদি উৎপাদনক্ষম পদক্ষেপ, অর্থাৎ এক্সিস্টিং কোনো পণ্যের মধ্যে যদি সে নতুন কোনো ইনোভেশন থাকে, সে যদি নতুন কোনো কিছু এর সাথে সংযোজন করে থাকে, নতুন উন্নত কোনো প্রকৌশল, উন্নত কোনো কৌশল সে যদি এখানে প্রয়োগ করে থাকে তাহলে সেটাও সে প্যাটেন্ট করতে পারবে। তারপরে বাণিজ্যিক সুবিধাদি, ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি, অর্থাৎ সে যদি তার যে বাণিজ্যিক যে কার্যক্রম রয়েছে, তার বিভিন্ন যে ফ্যাক্টরি আছে, সে যদি কোনো নতুন ফ্যাক্টরি স্থাপন করে অথবা বিদেশ থেকে কোনো নতুন যন্ত্রপাতি এনে যদি সে কোনো নতুন ফ্যাক্টরি স্থাপন করে নতুন পণ্য উৎপাদন করে তাহলে সেটার জন্য সে প্যাটেন্ট করতে পারে। প্যাটেন্ট করার জন্য আমাদেরকে নির্ধারিত ফর্মে আবেদন করতে হয়। একে বলা হয় পিসিটি, প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি। প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি, তো এটা অনেক সময় এলাবোরেশন আসে তোমাদের। পিসিটি কি? পিসিটি হলো একটি আবেদন ফর্ম, এর পুরো রূপ হলো প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি। প্যাটেন্ট কোঅপারেশন ট্রিটি। এই আবেদন ফর্মে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি সহ প্যাটেন্টের জন্য আবেদন করতে হয়। এই আবেদন, অর্থাৎ পিসিটিতে বলা থাকে কিভাবে একজন ব্যক্তি কোনো পণ্যের প্যাটেন্টের জন্য আবেদন করবে তা সম্পর্কে বিস্তারিত বলা থাকে এবং কি কি কাগজপত্র সেখানে জমা দিতে হবে, নির্ধারিত ফি কত সেই সম্পর্কে বলা আছে। বাংলাদেশে সর্বশেষ 1984 সালে পিসিটি সংশোধন করা হয়েছে। এই 1984 সালে সংশোধিত পিসিটি অনুযায়ী বর্তমানে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন আমরা দেখব প্যাটেন্ট নিবন্ধন প্রক্রিয়া, অর্থাৎ একটি পণ্য প্যাটেন্ট করার জন্য কি কি পদক্ষেপ অনুসরণ করতে হয়। আমরা এই যে চিত্রে দেখতে পাচ্ছি এখানে 5টি পদক্ষেপ রয়েছে। প্রথম পদক্ষেপ হলো প্যাটেন্টের জন্য আবেদন, দ্বিতীয় পদক্ষেপ হলো আবেদনপত্র যাচাইকরণ, তৃতীয় পদক্ষেপ হলো ত্রুটি বিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধন, চতুর্থ পদক্ষেপ হলো নোটিশ জারি এবং সর্বশেষ পদক্ষেপ হলো প্যাটেন্ট প্রদান। এই 5টি স্টেপ অনুসরণ করে প্যাটেন্টের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। আমরা এখন এই প্রত্যেকটা পদক্ষেপ আলাদা আলাদাভাবে আমরা ব্যাখ্যা করব। যেমন প্রথমে আসি প্যাটেন্টের জন্য আবেদন। প্যাটেন্টের জন্য আবেদন কিভাবে করতে হয়? 1911 সালের প্যাটেন্টের যে আইন আছে সেখানে 6 ধারা অনুযায়ী আবেদনপত্র আবেদন করতে হয়। আবেদন দুই ধরনের হতে পারে, একটা হলো প্রভিশনাল স্পেসিফিকেশন আর একটা হলো কমপ্লিট স্পেসিফিকেশন। প্রভিশনাল মানে হলো সাময়িক আর কমপ্লিটটা হলো সম্পূর্ণ সুনির্দিষ্টকরণ। তো প্রভিশনাল স্পেসিফিকেশনের জন্য সাময়িকভাবে প্যাটেন্টের জন্য আবেদন করা, আর একটা হলো কমপ্লিট স্পেসিফিকেশন, সম্পূর্ণভাবে প্যাটেন্টের জন্য আবেদন করা। সাধারণত প্রভিশনাল স্পেসিফিকেশন গুলো 12 মাসের জন্য হয়ে থাকে, আর কমপ্লিট স্পেসিফিকেশন 12 মাস অতিক্রম হলেই কমপ্লিট স্পেসিফিকেশনের জন্য আবেদন করতে হয়। প্যাটেন্ট আইনের 11 ধারার 4 উপধারা অনুযায়ী কমপ্লিট স্পেসিফিকেশনের জন্য নিম্নোক্ত বিষয়গুলি উল্লেখ থাকতে হয়। যেমন উদ্ভাবিত বিষয়টি কার্যে বা বাস্তবে পরিণত করার সর্বাপেক্ষা ভালো পদ্ধতিটি উল্লেখ করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের মধ্যে, প্যাটেন্টের জন্য অ্যাপ্লিকেশনের মধ্যে তার সর্বাপেক্ষা ভালো পদ্ধতি সে যেটা ব্যবহার করবে সেটা এখানে উল্লেখ করতে হবে। 2 নম্বর হলো আবিষ্কার সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিশদ বর্ণনা এবং উদ্ভাবন পদ্ধতি উল্লেখ করতে হবে। সে যেই পণ্যটা বা সে যে প্রক্রিয়াটা আবিষ্কার করেছে এটা সম্পর্কে সুনির্দিষ্ট বর্ণনা দিতে হবে এবং সুনির্দিষ্ট এবং ব্যাপকভাবে বর্ণনা করতে হবে। উদ্ভাবন পদ্ধতিটি উল্লেখ করতে হবে। তারপরে উদ্ভাবনটির লক্ষ্য এবং উদ্দেশ্য, তার যে উদ্ভাবনটি আছে, ইনোভেশনটা আছে, এটা লক্ষ্য কি, উদ্দেশ্য কি, এটাও বর্ণনা করতে হবে। তারপরে প্রভিশনাল স্পেসিফিকেশনে
সংক্ষিপ্ত আকার উদ্ভাবনটির বর্ণনা দিতে হবে। এখানে যে প্রভিশনাল স্পেসিফিকেশন আছে এটার মধ্যে সংক্ষেপে বর্ণনা দিতে হয়, কিন্তু কমপ্লিট স্পেসিফিকেশনের ক্ষেত্রে বিশদ বর্ণনা দিতে হয়। একটি আবেদনে কেবলমাত্র একটি আবিষ্কার বা উদ্ভাবনী সম্পর্কে বলা যাবে, অর্থাৎ যতগুলো উদ্ভাবন আছে সবগুলির জন্য আলাদা আলাদা প্যাটেন্টের জন্য আবেদন করতে হবে। একটা আবেদনে শুধুমাত্র একটা পণ্যের বা একটা আবিষ্কারের জন্যই আবেদন করা যাবে। এখন আমরা যাই দ্বিতীয় পদক্ষেপ, নিবন্ধন প্রক্রিয়ার। এখন আমরা দেখব নিবন্ধন প্রক্রিয়ার দ্বিতীয় পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ কি? আবেদন করার পরে আবেদনপত্র যাচাইকরণ। এই আবেদনপত্র যাচাইকরণের কাজটি কে করে? নিবন্ধন অফিস। কিভাবে করবে? 1911 সালের যে প্যাটেন্ট আইন আছে তার 7 ধারা অনুযায়ী আবেদনপত্র যাচাই করা হয়। কিভাবে? আবেদনপত্রটি পাওয়ার পর প্যাটেন্ট অফিসার, নিবন্ধক বা কন্ট্রোলার আবেদনপত্রটি যথাযথ আইনগতভাবে করা হয়েছে কিনা, আবেদনপত্রটি বাতিল করার কোনো আইনগত দিক আছে কিনা, উদ্ভাবনটি পূর্বেই প্রকাশিত হয়েছে কিনা, কিংবা পূর্বে অন্য কেউ একই আবিষ্কারের জন্য আবেদন করেছে কিনা, এই বিষয়গুলি নথিপত্রের ভিত্তিতে পরীক্ষা করে নির্ধারণ করবেন। তাহলে তার প্রথম হলো যাচাই বাছাইকরণ, অর্থাৎ যে পণ্যটার জন্য বা যে প্রক্রিয়াটার প্যাটেন্টের জন্য আবেদন করা হয়েছে এটা যথাযথ এবং আইনগতভাবে করা হয়েছে কিনা, এবং এটি বাতিল করার কোনো আইনগত কারণ আছে কিনা, বা পূর্বেই এই বিষয়ে অন্য কেউ আবেদন করেছে কিনা, এই বিষয়গুলি যাচাই বাছাই করা কাজটা হলো দ্বিতীয় পর্ব, নিবন্ধন প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব আবেদনপত্র যাচাইকরণ। তৃতীয় পর্ব হলো নিবন্ধন প্রক্রিয়ার তৃতীয় পর্ব হলো ত্রুটি বিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধন। ত্রুটি বিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধন কি? এটা হলো ধারা 8। ধারা 8-এ এই সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন দলিলাদি পরীক্ষা করে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা আপত্তি পরিলক্ষিত হয়, তাহলে পরীক্ষক আবেদনকারীর সাথে যোগাযোগ করে তার সমাধান করে দেবেন। তাহলে এখানে পরীক্ষক আবেদনকারীর সাথে যোগাযোগ করে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা দূর করবে। যদি এভাবে আপত্তিকর অংশের জন্য সমাধান দেয়া না যায় তাহলে কন্ট্রোলার আবেদনকারীকে শুনানির সুযোগ দিবেন, অর্থাৎ যদি সে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে যদি সমাধান করা না যায় তাহলে আবেদনকারীকে শুনানির সুযোগ দিতে হবে। তার শুনানি যদি সন্তোষজনক হয় তাহলে আবেদনপত্রটি গ্রহণ করা হবে, অন্যথায় আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। এটা হইল নিবন্ধন প্রক্রিয়ার তৃতীয় পদক্ষেপ। চতুর্থ পদক্ষেপ হলো নোটিশ জারি। নোটিশ জারিটা আসলে কি? নোটিশ জারি সম্পর্কে বলা হয়েছে ধারা 9-এ। নোটিশ কি? অফিসিয়াল গেজেট প্রকাশিত হওয়ার পর, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি শনাক্তকরণ ও সংশোধন করার পর অফিসিয়াল গেজেট প্রকাশিত হয়। অফিসিয়াল গেজেট প্রকাশিত হওয়ার পর যদি কোনো ব্যক্তির উক্ত কর্মের বা উদ্ভাবনের বিষয়ে বিরোধিতা থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এটা সম্পর্কে বিরোধিতা থাকে তাহলে বিজ্ঞপ্তি প্রকাশের 3 মাসের মধ্যে কন্ট্রোলার বরাবর বিরোধিতা করে নোটিশ দেবেন। কারো যদি কোনো আপত্তি থাকে বা বিরোধিতা থাকে তাহলে সে 3 মাসের মধ্যে কন্ট্রোলার বরাবর নোটিশ দিবে। নিবন্ধক বা কন্ট্রোলার উক্ত নোটিশের কপি আবেদনকারীর কাছে পাঠাবেন এবং আবেদনকারী নোটিশ প্রাপ্তির 1 মাসের মধ্যে কন্ট্রোলার বরাবর লিখিত জবাব দিবেন। এরপর কন্ট্রোলার উভয় পক্ষের উপস্থিতিতে শুনানির মাধ্যমে এবং সাক্ষ্য প্রমাণ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই হলো নোটিশ জারি। পঞ্চম পদক্ষেপ, সর্বশেষ পদক্ষেপ, পঞ্চম পদক্ষেপ হলো প্যাটেন্ট প্রদান। এটা বলা আছে ধারা 10-এ। আবেদনপত্র বিবেচনা সাপেক্ষে অর্থাৎ এই প্রক্রিয়াগুলো 1 থেকে 4 পর্যন্ত এই পদক্ষেপগুলি সম্পন্ন করা হলে আবেদনকারীর অনুরোধক্রমে কন্ট্রোলার অফিস তাতে একটি সিল দিবেন এবং প্যাটেন্ট মঞ্জুর করবেন। সিল দেওয়ার সাথে সাথেই প্যাটেন্ট প্রদানের কাজ সমাপ্ত হয়ে থাকে। আবেদনকারী যদি প্যাটেন্টে তার নাম সংযুক্ত করতে চান তাহলে কন্ট্রোলারকে তা জানাতে হবে এবং কন্ট্রোলার সন্তুষ্ট হলে উদ্ভাবক হিসাবে আবেদনকারীর নাম প্যাটেন্টের কমপ্লিট স্পেসিফিকেশনে এবং রেজিস্টারে উল্লেখ করবেন। সর্বশেষ আরেকটি বিষয় আছে, সেটি হলো প্যাটেন্ট রেজিস্টার। এই যে আমরা রেজিস্টারের কথা বলছি, নিবন্ধন রেজিস্টার, একটা রেজিস্টার থাকে। এটা রেজিস্টার সম্পর্কে বলা হয়েছে ধারা 10-এ।
রেজিস্ট্রার সম্পর্কে বলা হয়েছে ধারা 20-এ, প্যাটেন্ট প্রদান হলো ধারা 10 আর রেজিস্ট্রার সংক্রান্ত বিষয় হলো প্যাটেন্ট ধারা 20। তো প্যাটেন্ট রেজিস্ট্রার সম্পর্কে বলা হয়েছে যে প্যাটেন্ট কার্যালয়ে একটি বই সংরক্ষণ করা হয় যা প্যাটেন্ট রেজিস্টার নামে পরিচিত। তাহলে প্যাটেন্ট রেজিস্টার কি? প্যাটেন্ট রেজিস্টার হলো একটি বই, সংরক্ষিত বই যা প্যাটেন্ট রেজিস্টার হিসাবে পরিচিত। উক্ত বইতে প্যাটেন্ট গ্রহীতার নাম, ঠিকানা, সত্য নিয়োগ এবং প্যাটেন্ট হস্তান্তর, প্যাটেন্টের লাইসেন্স, প্যাটেন্ট সংশোধন, বর্ধিতকরণ ও প্রত্যাহারের বিজ্ঞাপন, প্যাটেন্টের বৈধতা, মালিকানা নির্ধারিত বিষয়, প্যাটেন্টের মেয়াদ ইত্যাদি বিভিন্ন বিষয় উল্লেখ থাকে এই প্যাটেন্ট রেজিস্টারে। অর্থাৎ প্যাটেন্ট রেজিস্টারে প্যাটেন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় এখানে উল্লেখ থাকে। তাহলে এই যে প্যাটেন্ট প্রদানের প্রক্রিয়াটি, এটা শুধুমাত্র বাংলাদেশেই না, বিশ্বের অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে এই প্রক্রিয়া অনুসরণ করেই যে কোনো প্রতিষ্ঠানকে প্যাটেন্ট পেতে হয়। যে কোনো পণ্যের বা যে কোনো উদ্ভাবনের কোনো প্যাটেন্ট তাদেরকে এই প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমেই তাদেরকে প্যাটেন্ট নিবন্ধন করতে হয়। এখন আমরা দেখব আজকের লেকচারের সারসংক্ষেপ। আমরা লেকচার মূলত কি কি বিষয়গুলির উপর আলোচনা করেছি। প্রথমত আমরা বলেছি প্যাটেন্ট হলো এক ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা মেধা সম্পদ। প্যাটেন্ট হলো একটি বুদ্ধিবৃত্তিক সম্পত্তি বা মেধা সম্পদ। নতুন পণ্য উদ্ভাবন বা অস্তিত্ব সম্পন্ন পণ্যের উন্নয়ন বা আবিষ্কারের নতুন কৌশলের ক্ষেত্রেই শুধুমাত্র প্যাটেন্ট প্রযোজ্য। একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত প্যাটেন্ট কাজ করে। কতদিন মনে আছে আমাদের সময়টা? একটি নির্দিষ্ট মেয়াদ অতিক্রান্তের পর তা জনসম্পদে রূপান্তরিত হয়, অর্থাৎ তখন এই পণ্যটি যে কেউ উৎপাদন ও বিক্রয় করতে পারে। 1911 সালে প্যাটেন্ট অ্যাক্ট দ্বারা এটা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। প্যাটেন্টের মাধ্যমে পণ্যের আবিষ্কারক বা প্রথম উৎপাদনকারী পণ্য উৎপাদনের একচেটিয়া অধিকার ভোগ করে থাকে। প্যাটেন্ট পণ্য বা প্রতিষ্ঠানের সুনাম বহুগুণ বাড়িয়ে দেয়। প্যাটেন্ট সুনাম বাড়িয়ে দেয়। প্যাটেন্টের দ্বারা পণ্যের ব্র্যান্ড ইমেজ বাড়ে। পণ্যের ব্র্যান্ড ইমেজ বাড়ে। প্যাটেন্টের দ্বারা পণ্যের নকল প্রতিরোধ সহ এর বাজার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। অর্থাৎ প্যাটেন্ট থাকলে এই পণ্যের নকল প্রতিরোধ করা যায়। সাধারণত নিবন্ধনের যাবতীয় শর্তাদি যথাযথভাবে পূরণ করা হলে আবেদনের 150 দিনের মধ্যে নিবন্ধন সনদ প্রদান করা হয়। অর্থাৎ প্যাটেন্ট প্রক্রিয়াটা সম্পন্ন হতে টোটাল 150 দিন সময় লাগে। এই নিবন্ধনের তারিখ থেকে এটা 16 বছর পর্যন্ত বলবৎ থাকে। নবায়নের জন্য আবেদন করলে আবার 10 বছরের জন্য নবায়ন করা হয়। অর্থাৎ সাধারণত প্যাটেন্ট 16 বছর থাকে এবং নবায়নের জন্য আবেদন করলে এটি আরো 10 বছর পর্যন্ত থাকে। বিজ্ঞপ্তি প্রদানের 3 মাসের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিরোধিতা করলে তা নিষ্পত্তি করার পর সন্দেহমুক্ত হলে নিবন্ধন করা হয়। ব্যক্তি প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে লিখিতভাবে সরকার কর্তৃক নিযুক্ত নিবন্ধকের নিকট আবেদন দাখিল করতে হয়। দাখিলকৃত আবেদন যাচাই বাছাই এবং ত্রুটিযুক্ত হলে তা প্রত্যাখ্যান হয় আর সঠিক আবেদনের ক্ষেত্রে তা গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। আবেদনপত্র বিবেচনা সাপেক্ষে গৃহীত হলে আবেদনকারীর অনুরোধ ক্রমে কন্ট্রোলার অফিস তাতে সিল দেন এবং প্যাটেন্ট মঞ্জুর করেন। এই হলো আজকে আমাদের আলোচনার সারসংক্ষেপ। কিছু কাজ থাকবে এখন, তোমাদের কিছু কাজ থাকবে। একক কাজ। একক কাজ হিসাবে তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করা হয়েছে। এখানে কিছু এমসিকিউ প্রশ্ন তোমাদের দেয়া আছে। এই প্রশ্নগুলির অ্যান্সার তোমরা প্রদান করবে। তো এগুলোর উত্তর তোমরা মেইলে পাঠিয়ে দিবে অথবা তোমরা কমেন্ট বক্সে তোমরা এগুলির উত্তর লিখতে পারো। দ্বিতীয় হলো তোমাদের দলীয় কাজ। দলীয় কাজ হিসাবে তোমরা যেটা করতে পারবে, একটি বিউটি পার্লার পরিচালনাকারী ব্যবসায়ীর কোন ধরনের আইন এবং বিধিবিধান মেনে চলতে হবে তা উল্লেখ করো। তোমাদের পরীক্ষায় এই প্যাটার্ন থেকে অনেক ধরনের প্রশ্ন হতে পারে, প্রশ্ন হয়ে থাকে। তো তোমাদের এখানে দলীয় কাজের জন্য একটা প্রশ্ন তৈরি করা হয়েছে। প্রশ্নটা হলো একটি বিউটি পার্লার পরিচালনাকারী ব্যবসায়ীর কোন ধরনের আইন এবং বিধিবিধান মেনে চলতে হবে তা উল্লেখ করো। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো প্যাটার্ন ব্যবহারের 3টি সুবিধা উল্লেখ করো। অর্থাৎ একটি প্যাটার্ন যদি তুমি করো বা কোনো ব্যবসায়ী যদি প্যাটার্ন করে তাহলে সে যে সকল সুবিধা ভোগ করে তার মধ্য থেকে 3টি সুবিধা উল্লেখ করো।
তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমাদের বাড়ির কাজ হলো একজন কৃষি গবেষক গবেষণা করে উচ্চ ফলনশীল ধানের বীজ উদ্ভাবন করেছেন। কিভাবে তা প্যাটার্ন করবেন প্রক্রিয়াটি বর্ণনা করো। অর্থাৎ একজন কৃষি গবেষক তিনি গবেষণা করে উচ্চ ফলনশীল ধানের বীজ উদ্ভাবন করেছেন। তো এই বীজটি তিনি প্যাটার্ন করতে চান, কিভাবে তা প্যাটার্ন করবেন তা বর্ণনা করো। এটা হলো তোমাদের বাড়ির কাজ। আমাদের যখন কলেজ খুলবে তখন আমরা এই হোমওয়ার্কগুলো চেক করব, তোমরা এগুলো ভালো করে বাসায় সম্পাদন করবে। আশা করি আজকের যে লেকচার, এই লেকচারের বিষয়গুলো তোমাদের কাছে পরিষ্কার হয়েছে এবং এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা উত্তর দিতে পারবে। বিশেষ করে যারা ব্যবসায়ী, যারা এন্টারপ্রেনার এবং যারা সচেতন মানুষ, তারা এই আইন কানুনগুলি সম্পর্কে ভালো ধারণা থাকলে তারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ সুবিধা লাভ করে এবং বৈধভাবে এবং ন্যায়ভাবে ওরা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে, বৈধভাবে এবং ন্যায়ভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে এবং তারা সরকার এবং সাধারণ মানুষের কাছে সুনাগরিক এবং ভালো ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করে। আজকের লেকচার শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া করো। ধন্যবাদ সবাইকে।